আচ্ছা, আমরা গত পর্বে পড়েছিলাম নারী শিশু নির্যাতন দমনের 2003 সংশোধনী 2020-এর। আমরা এখানে প্রথম দিক থেকে একে পড়েছিলাম সংক্ষিপ্ত শিরোনাম, দুয়ে পড়েছিলাম সংজ্ঞা। সংজ্ঞাগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো নিয়েছিলাম সেটা বলছিলাম যে অপহরণ, এই দুয়ের খ, অপহরণটা বলেছিলাম। আর এগুলো সংজ্ঞা তো মোটামুটি মুখস্থ আপনাদের এতদিন হয়ে যাওয়ার কথা, 2-3 দিনে। অপহরণ বলেছিলাম যে প্রথম হচ্ছে বল প্রয়োগ, দ্বিতীয় হচ্ছে প্রলব্ধ করে, তৃতীয় হচ্ছে ফুসলায় বা ভুল বুঝায়। যদি বিধি প্রদর্শনকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তার সেটাই হচ্ছে অপহরণ। অ্যাবডাকশন, ইংলিশে অ্যাবডাকশন বলা হয় অপহরণ, বা কিডন্যাপ। কিডন্যাপ শব্দটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, তারপর আমরা এখানে দর্শন উন্মতে বলছিলাম যে দর্শনের যে বিষয়টা রয়েছে, এই বিধান ঠিক আছে 9 ধারার বিধান সাপেক্ষে আমাদের অন্যান্য যে পেনাল কোডে যেটা বলে রয়েছে তার এই সংজ্ঞায়িত র্যাব যে শব্দটা সেটার সাথে কি হবে, এই বিধান সাপেক্ষে হবে। নবজাতক বলেছিলাম, এটা এমসিকিউ। নবজাতক হচ্ছে চতে বলেছিলাম 40 দিন বয়সের যে কোনো শিশু। নারী দরকার ছিল না, দরকার নাই। ঝটা ইম্পর্টেন্ট বলছিলাম। গতকাল মুক্তিপণ আমরা পড়েছি 8 ধারায়, তাই না? যে মুক্তিপণটা হচ্ছে কি আর্থিক সুবিধা, অন্য যে কোনো প্রকার সুবিধা। আর্থিক সুবিধা তো আছেই, এছাড়া যে কোনো প্রকার সুবিধা আদায় করার জন্য মুক্তিপণ নিতে পারে। যৌতুকটা আমরা যৌতুক নিরোধায়নের সাথে আমরা অ্যাডজাস্ট করেও পড়েছিলাম। এখানে সরিয়ে সরায় ওখানে দুইয়ের খতে পড়েছিলাম। শিশুটা এমসিকিউ, এখানে অনধিক 16 বছরের যে কোনো ব্যক্তি বলা রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারা আমরা বলেছিলাম, এই ধারাটা মামলাটা খুব খুব কম হয়, মানে খুব এর আগে এর অ্যাভেলেবেল হয়তো এসিডাইন এসিডাইন হওয়ার কারণে এটা একটু কমে গেছে এই ব্যাপারটা, কিন্তু হয় না তা না, কিন্তু আমাদের পড়তে হবে। এখানে চারে পড়েছিলাম একটু মনে রাখার জন্য বলছিলাম যে চারের একে হচ্ছে যদি মারা যায়, কেমনে মারা যাবে, ওই ব্যক্তিকে যদি কোনো দহনকারী, ক্ষয়কারী বিষাক্ত পদার্থ যা যা ওই যদি যদি নিক্ষেপ করার ফলে যদি মারা যায় তাহলে এখানে চারের এক। আর চারের দুই হচ্ছে আমি এমন বা আহত করবে, ওই আহত করার ফলে কি হবে, জানি নারীর দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে, বা শরীরের কোনো অঙ্গ বিকৃত নষ্ট হয়। এটা আহত করা বলছে, এমন ভাবে আহত। আর তিনে আবার দুইয়ে বলছিলাম, এখানে কিন্তু দুইয়ে কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু কোনো সাজা নাই, বাট এই দুইয়ের এখান থেকে ক্লিয়ার করছে দুইয়ের ক এবং খ। এটা আবার অনেক সময় পেশ লাগে দেন। অনেক সময় আসবে, এটা আসবে পরীক্ষায় চারের দুইয়ের ক উত্তর লিখতে হবে, আবার দুই লেখেন না শুধু। চারের একে মৃত্যুদণ্ড, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে চারের দুইটা কিন্তু এখানে কোনো সাদা টাদা কিছু লেখা নাই। পরীক্ষা হলে যদি আসে যে এই দুইটা অপশন থেকে প্রশ্ন দিবে, সাজাটা আপনাদের লিখতে হবে, সাজা এটা একটা ডিফিনেশন করছে, স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে এইভাবে হতে পারে। তাহলে এখানে আবার আমরা ক্লাসিফিকেশন করছিলাম যে একদম মানে ডেফিনেটলি মানে নির্দিষ্ট করে দিচ্ছে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন, এইসব একদম কি করে দিছে আপনার, ক্লিয়ার করে দিছে। যদি এগুলোর ভিতরে হয় তাহলে অবশ্যই তার মৃত্যুদণ্ড, যদি একবার নষ্ট হয়ে যায়। আর আমরা ক্ষতে বলেছিলাম যে আঘাত পাওয়ার ক্ষেত্রে, আঘাতের কথা বলছে যে যাই থাক, যে এই যে শরীরে কোনো অঙ্গ গ্রন্থি নষ্ট হওয়ার বা শরীরে কোনো আঘাত পাওয়ার ক্ষেত্রে। এখন দেখা গেছে আঘাত করছে, এমন ভাবে আঘাত করছে সেটার, এখন আঘাতের কথা আসলে অনেকে আবার 326-এ চলে যাবে। এখন আপনি লিখতে পারেন পেনাল কোড সহ, সরি, নারী শিশু সহ তো 326 লাগাইতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে সাজা কোনটায় বেশি। যেহেতু নারী শিশুর অনেক সময় সাজা বেশি থাকে, তাই নারী শিশুটাই কাজে লাগাবেন। আর যদি তৎসহ তৎসহ দেন তাহলে কোনো সমস্যা নাই, এটা একটু খেয়াল রাখবেন। মার কাটার মানে যদি একটা দেন, অনেক সময় প্যানাল কোডের কোড করছে, এই জন্য দুইটাই দিয়ে দিবেন। আর তিনি তো বলছিলাম এটা চেষ্টা, তিনি শুধু চেষ্টা, যে এই যে চেষ্টা করেন, চেষ্টা করাটাও সেটা অপরাধ। আর চারে বলছিলাম যে অর্থ আদায় করবে, কার কাছ থেকে আদায় করবে, ওই আসামির কাছ থেকে আদায় করবে, ভিকটিমকে প্রদান করবে, অথবা ভিকটিম না থাকলে পরবর্তী যে থাকবে তাকে তার উত্তরাধিকার দিবে, এই কথা বলা রয়েছে। 5-6 এইখানে একটু দেখেন, গতকাল আমার খেয়াল ছিল না, এই 5-6 রহিত কেন? এই কারণেই মানব পাচার আইনে এই আইনগুলো চলে গেছে মানব পাচারের ব্যবহারে, যে আমরা মানব পাচার প্রতিরোধ 2012 যখন পড়বো তখন দেখবেন এটা 5-6 ওখানে চলে গেছে। সাথে বলছি নারী শিশু অপহরণ, অপহরণের শাস্তি। আটে হচ্ছে মুক্তিপণ, মুক্তিপণ আদায়ের শাস্তি, এগুলো শাস্তি ডাইরেক্ট। এই ধারাগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা দর্শনটা প্যানেল কোডের সাথে একসাথে পড়বো, এটা ওমিট করে গেলাম। আমরা আজকে দেখবো নারীর আত্মহত্যায় প্ররোচনা ইত্যাদি শাস্তি। এই হেডলাইনটা কে বুঝেন বলেন তো একজন, চঞ্চল দা।
নারীর আত্মহত্যা, প্ররোচনা ইত্যাদি শাস্তি। এই হেডলাইনটার মানে কি? নারীর আত্মহত্যার প্ররোচনা ইত্যাদি শাস্তি। হুম। কোনো নারীকে তার যে কোনো বিষয়ে প্ররোচনা দেখাইয়া, মানে তার বিয়ে করার হুম। কথা বলে বা হুম। ভালোবাসার যে কোনো একটা বিষয় নিয়ে তার নিয়ে গেল, কিন্তু তারে যে কথা। হইতেছিল, হ্যাঁ হচ্ছে, বলেন, হ্যাঁ। আপনার কথা আসতেছে না। আত্মহত্যা করছে, আত্মহত্যা করার কারণে ওই যে নিয়ে গেছে সেই এটার মানে দায়ভার গ্রহণ করবে, যে তার প্ররোচনা দিয়া বা ফুসলিয়ে নিয়ে গেছে। আচ্ছা, দিদি কি একমত? নারীর আত্মহত্যার প্ররোচনার বিষয়টা হচ্ছে, মানে আপনি একটা নারীকে নিয়ে এমন ভাবে কটূক্তি, বিদ্রূপ, মানে এমন আঘাত করে কথা বলছেন যেটা সে না নিতে পেরে, সে কষ্টটার ভিত্তিতে সে মনে ক্ষোভ জন্ম নিয়ে সে নিজে আত্মহত্যা করেছে। তাহলে আর একটু পাওয়া গেল। চঞ্চল দা যেটা বলছে যে কারোর সাথে সম্পর্ক ছিল, সম্পর্কে তার পরবর্তীতে তার সম্ভ্রমহানি হয়েছে তার কারণে। তারপরে তাকে আবার ওই নারীকে বলছে, চঞ্চল দা একটু মোহামিট করছে, সেটা হচ্ছে আমি বলে দিছি যে তুই মারা যা, তুই মরে যা। সঠিক, মানে সঠিক। তুই তুই মরলে কি হবে আমার, আছে না, মানে এরকম। অথবা হুম। নিজে বলেছে তুই মরলে আমার, তুই আমার কিচ্ছু করতে পারবি না, মারা যায়, এই যে এরকম। মানে এটা পার্সুডেশন বলে, এটা প্ররোচনা আর কি। প্ররোচনা যদি দেয়, এই ধরনের প্ররোচনার কারণে ওই নারী যদি আত্মহত্যা করে, প্ররোচনা মানে আমরা এটা বোঝাই যে সহায়তা, অপরাধে সহায়তাকারী, প্ররোচনা দানকারী, ওরকম বোঝায়। কিন্তু আসলে বুঝতে হবে এখানে বোঝাচ্ছে যে এটাই, যে পরিচিত করে, অপরাধ পরিচিত করার কারণে অপরাধী হবে। এখানে কিন্তু ওইভাবে লাইন গুলাতে ক্লিয়ার করে নাই, যার ফলে বুঝতে মেন সমস্যা। এই জন্যই এটা একটা অনেক আগের গাইড গুলাতে অনেক প্রশ্ন আছে। আচ্ছা, আপনাদের 2010 সাল থেকে 2024 সালের প্রশ্ন আসে আপনাদের? কই ভালো আছেন? কই গেছিলেন? তাই আচ্ছা, 2010 সাল থেকে 2024 প্রশ্ন তোর আছে এখানে কিছু? একটা প্রশ্ন আছে আমার। ঠিক আছে, 2010 সাল থেকে 2024 প্রশ্ন আছে আপনাদের কাছে? আমার কাছে নাই। আচ্ছা, চঞ্চলদার কাছে নাই। আমার কাছে নাই স্যার। আচ্ছা, তাহলে আমার কাছে আছে, আমি কালেকশন করতেছি। ওই আপনার প্রশ্নগুলা লাগবে, আমি প্রতি সপ্তাহে পরীক্ষা নিব, তো আপনাদেরকে ডেট দিয়ে দিব যে 2010 পড়বেন। 2010-এর যে প্রশ্নগুলো আছে, কারো সমস্যা থাকলে আমি দু একটা আলোচনা করব, যেটা পাবেন না গাইডে, ওগুলো আলাদা করে শিট দিয়ে দিব। আর যেগুলো পাবেন আপনারা ও কালেকশন করে ওই আলাদা করে নোট করবেন, 2010, 2011, 12 এরকম করে একটা 23-24 পর্যন্ত আলাদা একটা খাতা হবে। ওইটাই আপনাদের গাইড, ওইটাই আপনাদের হ্যান্ড নোট হবে। পরীক্ষার আগ পর্যন্ত রিভিশন দিয়ে যাবেন, যে মোটামুটি আর লাগবে না। কিছু কিছু প্রশ্ন আছে আমরা ম্যাক্সিমাম মেন বই থেকে পড়বো, কিছু কিছু নোট করতে হবে। আমরা একটা বোর্ড যদি ভালো করে পড়ি, দেখা গেছে পরের বোর্ডে ওই ওই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেছে, এই জন্য ওগুলো লাগবে। আচ্ছা, আত্মহত্যা প্ররোচনা গুলো, এটা একটা দেখবেন উদাহরণ আছে। এরকম একটা উদাহরণ ছিল যে ক নামক পুরুষ খ নামক একটা শিশুকে পিছন দিক থেকে ধাওয়া করে, সে সামনে সামনে নদী ছিল এরকম, যে উপায়ন্তর না দেখে সে নদীতে ঝাঁপ দিয়ে মারা যায়, এরকম একটা উদাহরণ পড়ছিলেন না চঞ্চল দা? দিদি পড়ছিলেন? ছাদ দিয়ে পরে মারা যায় এই পড়াশোনা, এটা পড়িনি। এরকম একটা দেখেন, তখন ওই যে তাকে ধাওয়া করছিল শিশুকে ধাওয়া করলে তো তার তো আর, সে তো এটা হিসাবে আমার অন্যদিকে অফেন্সটা যায়, কারণ তো সে তো এখন একটা লোককে ছাদে উঠাইছেন, ছাদে উঠার পরে যদি বলছেন যে তুই ঝাঁপ দে, ছাদে থেকে লাফ দে, একটা হচ্ছে তার অ্যাডাল্ট, এখন সে ঝাঁপ দিয়ে মারা গেল, এখন যে অপরাধ হবে? এখন সে তো তার বোঝা উচিত যে আমি এখান থেকে লাফ দিলে মারা যাব, সে আমার প্ররোচনা দিচ্ছে। আর একটা হচ্ছে শিশু, হ্যাঁ, শিশু, শিশু তো সে তো আর লাফ দিলে তার তো সম্মতির মানে গ্রহণযোগ্য না, এটা তো মার্ডার হয়ে যাবে, তাই না? হ্যাঁ। মার্ডারের দিকে নিয়ে চলে যাবে নাকি। যৌনপীড়ন, শ্লীলতাহানি, মেইন বই বলা হচ্ছে 10 ধারা, মনোযোগ দেন। এই শ্লীলতাহানির অন্যান্য গাইডে দেখবেন শ্লীলতাহানি লেখা,
আর একই বিষয়, যৌনপীড়ন 10 দ্বারা আমরা এটা পারি। এটা এমনি কি বোঝেন এই যে যৌনপীড়নটা? ছিল তাহানি যেমন একটা মেয়ে যাচ্ছে স্কুলে, পিছ দিয়ে আপনি অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছেন, ও পাত্তা দিতেছে না, পটাশ করে অন্যটা ধরে একটা মাথা ধরে একটু টান দিলেন, খুব কিংবা চমৎকার একটা আইন। খোঁচা মারলেন। মানে খুব আইনটা এমন ভাবে করছে, রাস্তাতে তো এখন আইনত তো অপরাধ। সে তো ওরকম টিজিং করতে পারে না, কিন্তু আইনে তো এটা বলেছে যৌনপীড়ন। এখন না ধরলে যদি তার অপরাধ হয়ে যায়, এখন আসলে কেন ধরবে, প্রশ্ন তো এটাই, তাই না? কিন্তু এখানে বলছে যে সঠিক। তাকে এমন ভাবে শিশুর তার অঙ্গ স্পর্শ করেন, যদি তার তার কাছে মনে হয়, এখন সে টান দিছে, এখন সে কমপ্লেন করে না, এটা আলাদা, কিন্তু এটা তো একটা অপরাধী, তাই না? অপরাধ। তার উদ্দেশ্য হ্যাঁ। খারাপ, কারণ এখন 10 জনের সামনে সে হাত ধরছে, অথবা সে 10 জনের সামনে তার উনার টান দিছে, এটা আইনত ক্লিয়ার করে আছে যে অপরাধ। এখানে বলেই দিছে যে তার অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে, আসলে কি 10 জনের সামনে কি তার চরিতার্থ করার উদ্দেশ্যে। এখন আইনটা এইভাবেই এখানে বলে দিছে যৌন কামনা চরিতার্থ। এখন এটা তো একটা, আচ্ছা যাক, এটা আমি অন্য এক সময় আলোচনা করবো না। এখানে লিখছে শরীরের যে কোনো অঙ্গ বা বস্তুর দ্বারা কোনো নারী শিশুর জন্য অঙ্গ কোনো স্পর্শ করেন, এটা বলেই দিচ্ছে যেখানে, যে সেটা উন্না হোক বা তার হাত হোক, যে যেভাবে হোক, সেই নারীর কি হবে, শ্লীলতাহানি করেন, এই যে ছিল এখানে তো আছে। না। হ্যাঁ, এই বলেই দিচ্ছে শ্লীলতাহানি, ক্লিয়ার। তাহলে তার হবে সেটা, এটা দেখেন এখানে আমার সুন্দর লাগছে যে তা তা হবে সেটা যৌন পীড়ন, ডাইরেক্ট। এটাই হচ্ছে ভাষা, যে আপনি এভাবে লিখে লিখবেন তা হবে একটি যৌন পীড়ন। এই সাজাটার আপনার দরকার নেই, এভাবে দরকার নেই। 3 বছর অর্থদণ্ডে দণ্ডনীয় এত দরকার নেই, পরীক্ষা হলে এত সাজা দরকার নেই, জাস্ট এইটুকু লিখবেন। এই ভাষাটা লিখবেন যে অবৈধভাবে কোনো তার যৌন কামনা চরিত উদ্দেশ্যে তার শরীরের যে কোনো অঙ্গ বা বস্তু, এভাবে লিখবেন। 10 হচ্ছে শ্লীলতাহানি বা যৌন পীড়ন। ভেরি ইম্পর্টেন্ট। থানায় আমরা এই এই এটা 9-এর এই পর্যন্ত মামলা পাইনি, তবে এটা মার্ডারের দিকে চলে যায়। তো এই 10-11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মামলা অ্যাভেলেবেল হয় থানায়। আচ্ছা, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি শাস্তি, এখানে কিন্তু হেডলাইনটা বলছে 11, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি শাস্তি। তো যৌতুকের জন্য কি মৃত্যু ঘটাবে, প্রথম যেটা দেখি আমরা, এখানে 3টা বিষয় আছে। একটা হচ্ছে ক, আরটা হচ্ছে খ, আরটা হচ্ছে গ। আমরা থানায় যে মামলাগুলো হয়, যারা থানায় কাজ করেন তারা বুঝতে পারবেন। যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয়, স্বামীর পক্ষে কোনো ব্যক্তি যৌতুকের জন্য নারী, এই যে দেখেন, স্বামী যৌতুক চায়, কিন্তু মামলাটা তার পিতা মাতার বিরুদ্ধে দেয়, একটা ধারা আছে 30 সহযোগী হিসেবে। তো যেদিন যৌতুক দেয়, এটা মিথ্যা একটা মামলা। এখন যেদিন যৌতুক চাইছে, ওদিন তো ওর বাপ মাকে উপস্থিত ছিল। আর অনেক সময় কেন আসে, যে প্ররোচনা দিছে কিনা, যে নিয়ে আয়, টাকা নিয়ে আয়, বাসার টাকা দেওয়ার কথা, এরকম করে না? তাদের চুক্তি থাকে, ওই যে চুক্তি ফলবিহীন, এরকম তাদের চুক্তি করা থাকে। তার মা জানে, এই জানে, মা ওরা নিয়ে আসা, বাড়ি পিঠায় বাড়িতে পাঠায় দিয়েছে, টাকা পয়সা নিয়ে আসো। এই কথাগুলো বলছে স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয় বা স্বামীর পক্ষে কোনো ব্যক্তি যৌতুকের জন্য নারী মৃত্যু ঘটায়। দেখেন, যৌতুকের জন্য মৃত্যু ঘটাইতে পারে, মৃত্যু ঘটার চেষ্টা করেন, তাহলে উক্ত নারীকে মারাত্মক যখন, গ্রিভিয়াস হার্ট, এই যে শব্দটা, এটা শব্দটা শিখেন। অথবা সাধারণ জখম, তাহলে স্বামী বা পিতার মাতা, অভিভাবক, এই প্রত্যেক ব্যক্তি, এই ভাষাগুলো যে ব্যবস্থা, ভালো করে কয়েকবার রিডিং করবেন, মানে নিজের মতো লিখবেন না যে যৌতুক মৃত্যু ঘটা নেই সেরকম না। ভাষাগুলো খুব সুন্দর, এখান থেকে পড়ার চেষ্টা করবেন, গাইডও এরকম ভাবে লেখা না। ক হচ্ছে, কত হচ্ছে মৃত্যু, এক কথায় মনে মনে রাখবেন, কটা হচ্ছে মৃত্যু ঘটানোর চেষ্টা যাবজ্জীবন। এরকম আমরা পাইছি একটা পরে মার্ডার মামলা হয়েছে আর কি, আগে থেকেই যৌতুক চায় আর কি, কিন্তু একদিন মেয়েটাকে গলায় গলায় মানে স্ট্রাগলেশন করছে আর কি, শ্বাসরুদ্ধ করে। এই আমার বগুড়া একটা ঘটনা, আমি তদন্তে গেছিলাম। মানে আগে থেকেই চায়, পরে আবার চিরকুট লিখে গেছে যে আমাকে টাকা পয়সা দেয় না, আমাকে এরকম করে ডিস্টার্ব, অনেক আগে থেকে অনেকদিন ধরে আমাকে এই করতেছে, চাপ দিচ্ছে, কিন্তু যে কোনো সময় আমাকে ক্ষতি করতেছে, এই চিরকুটটা পাওয়া গেছে, বুঝছেন? পরে শরীরে কোনো কোথাও দাগ নাই, কিন্তু বুকে একটা চাপ, একটা দাগ পাওয়া গেছিল। পরে তার স্বামী, তার মাই ছিল, তো মাটার অবস্থা এখন প্যারালাইজড হয়ে গেছে। ওর তারপর ছেলের মামলা দিয়েছে, মা ও আসামি। মা এখন মার্ডার মামলা হবে আর কি, ওর তদন্ত আসছে আর কি। এইসব যা করাইছে মাই করাইছে, আঙ্গুলের সাথে ছাপটা মায়ের পাওয়া যাচ্ছে আর কি। একদম প্যারালাইজ, বলেন এখন কি পুলিশ যাতে ধরবে, কি একটা অবস্থা, আমি যে লাস্ট 6-7 মাস আগের ঘটনা। তো যাই হোক, ক হচ্ছে মৃত্যু ঘটায়, তবে এই যে এটাতেই মামলা দিবে, এই কতেই চার্জশিট হবে আর কি, যেহেতু মৃত্যু ঘটার চারশো, মৃত্যু মারা গেছে। আর মারাত্মক যখন হবে, যখন এই খ, এটা মনে রাখলে চলবে, যদি মারাত্মক জখম করে তাহলে এই যে খ, গ্রিভিয়াস হার্ট,
ওই যে প্যানেল কোড 326-এ যেটা। ক্ষত হচ্ছে মারাত্মক, আর গত হচ্ছে সাধারণ সিম্পল ইন নেচার। এইটুকু মনে রাখলে, কত মৃত্যু, ক্ষতে মারাত্মক, গত হচ্ছে সিম্পল ইন নেচার, সাধারণ জখম। বলেন তো দিদি, বলেন। কত হচ্ছে মৃত্যু, একদম মৃত্যু নিশ্চিত। হুম। ক্ষতে হচ্ছে গুরুতর আঘাত করবে, আর হুম। গহতে হচ্ছে সাধারণ জখম। সাধারণভাবে আঘাত। পারবেন না, কে কে, কে কে দায়ী হবে? স্বামী, স্বামীর পিতা, স্বামী আর পিতা মাতা। অভিভাবক, আত্মীয় বা ব্যক্তি, বা হ্যাঁ। ব্যক্তির কথা বলতে যারা যারা জড়িত থাকবে, এই শব্দগুলা নিবেন, ভালো করে নিবেন। খাতা একটু একটু লিখতে হবে। একটু খাতায় যদি না লেখেন তাহলে তো খালি ওই এক লাইনে মারে হইলে পাসটাও ঠেকানো কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে 300-এর ভিতরে না ঢুকতে পারলে, কনস্টেবল থেকে যারা পরীক্ষা দিচ্ছে 400-500-তে না ঢুকলে ধরা, আর এএসএস 300 তো ঢুকতেই হবে, যেভাবে 300। কারণ হচ্ছে পরে গেলে তো সমস্যা। সিকিউরিটি নেই পর্যন্ত, ইতিহাস তাই বলতেছে। 300-এর পরে লাগছে দুই একটা, না, এবার তো আরো কম 200। লাগছে দিন। আচ্ছা, তাহলে আমাদের ওইটা, ওই দিকে এত যাওয়া যাবে না। ভালো করে পড়াশোনা করলে ইনশাল্লাহ আশা করি। এখন দেখেন 12, আমরা আজকে 12 পর্যন্ত নিব। এই 12টা দেখেন, এটাও খুব কম। এগুলা হচ্ছে আইনের আলোকে, এগুলা ব্যবহার খুব কমই হয়। এই কিন্তু প্র্যাকটিক্যালি এটা আছে, কিন্তু বর্তমানে এটা চিকিৎসারা এরকম পাওয়া গেছে এরকম খুব কমই। কিন্তু বাইরের দেশগুলোতে এরকম, ওই যে ইন্ডিয়া শুনি আর কি, গল্প শোনা গল্প, যে এরকম করে আনে আর কি। ভিক্ষাবৃত্তি ইত্যাদি উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার। আর শিশু থাকা অবস্থায় তার বাবা মা গরিব দেখে তার দুইটা পা, হাত পা, এক হাত কাটে নিয়ে আসে যাতে ভিক্ষা করতে পারে। যদি এরকম পাওয়া যায়, এরকম তদন্তে আসে, তাহলে এই যে 12 ধারার অনুযায়ী তার মামলা দেওয়া, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত পা, চক্ষু, কোনো অঙ্গ বিনষ্ট করেন, এটা খালি শুনেই গেলাম। এই পর্যন্ত প্র্যাকটিক্যাল পাইছেন তো একটা, কেউ ধরছে, এই পর্যন্ত মামলা টামলা দিচ্ছে? হ্যাঁ। এটা তো সেই ব্রিটিশ থেকে, আমি যখন পুলিশ আজ থেকে এই জন আইন পড়ি, তখন খালি এই 12 ধারা ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি আর ভিক্ষাবৃত্তি, এই পর্যন্ত শুনলাম। 12 ধারা এই পর্যন্ত অ্যাপ্লাই হলো, কয়েক প্রশ্ন আছে, গাইডে করা প্রশ্ন এটা আছে। আমাদের অফিসে করে আসছে। হ্যাঁ। আমাদের ঢাকার এই যে অফিসে এই যে ভিক্ষাবৃত্তির জন্য অঙ্গহানি করায়, বা ওই যে যে তৃতীয় লিঙ্গ বানায়, আচ্ছা এরকম আচ্ছা একটা নিয়ে বেশি কাজ আচ্ছা করছিলাম আচ্ছা। তো আমরা তৃতীয় লিঙ্গ নিয়ে। তখন হ্যাঁ। ওই তার পার্টি নিয়ে আসছিল যে এই ছেলেটা ইন্ডিয়া থেকে এই করছে, আচ্ছা আচ্ছা। তারা এই ওই ভিক্ষাবৃত্তির জন্য। থার্ড জেন্ডার, থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার, হ্যাঁ। হুম এইরকম করাতে তারা নিয়ে একটা সেমিনার করছে আমাদের অফিসে। ওই হুম হুম। ওই সময় আর কি। দিদি জানে, আর খাট দরকার নেই। দিদি আচ্ছা বলতো যে যে সাথে সাথে আমরা ছিলাম তখন, এটা আমার ঢাকার যে অফিসে এটা একাধিকবার মিটিং হয়েছিল ওদের নিয়ে। কেন, আচ্ছা। কিভাবে, কারা নেয়। এটা আছে, চক্র আছে স্যার, এটা তারা হ্যাঁ মানে হ্যাঁ। এইভাবে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে অপহরণ করে আর কি, অপহরণের মতো হয়ে নিয়ে যাওয়ার পর আর তখন আর কিছু করার থাকে না। হুম হুম হুম। বুঝতে পারছি। তাহলে আমরা আহ আজকে দেখলাম যে 9 হচ্ছে আত্মহত্যা প্ররোচনা, 10 হচ্ছে যৌন পীড়ন, আর হচ্ছে 11 হচ্ছে যৌতুক মৃত্যু। এই চঞ্চলদা বলেন তো 11 ধারাটা। এ, বন্ধ করে দিলাম, দেখি বলেন তো কি কি 11 ধারা কি বলছে। 11টা বলেন। চঞ্চলদার কি সমস্যা নাকি নেটে? ও স্যার, নারী ও শিশু নির্যাতন দমন 2000, সংশোধন 2020। হুম যৌতুক নেওয়ার শাস্তি 11তে মৃত্যুদণ্ড, হুম। তুই হলো মারাত্মক জখম আর গত হলো সাধারণ জখম। কে আর কে দায়ী হবে, কাদেরকে দায়ী করতে পারেন? তাই না, একে দায়ী হবে প্রথমত স্বামী, হুম পিতামাতা, হুম। তার নিকট আত্মীয় বা অভিভাবক যে থাকবে তাকে আত্মীয় দায়ী করতে পারবে। গুড। তাহলে এখন এই যে ভাষাগুলা গাইডে দেখেন, আপনি ওইভাবে লেখেন। আপনি আগে কিছু নিবেন, মেইন বইটাকে আগে হাত দিবেন। মূল বই হাতে হাতাইলে আপনি নিজের মতো করে লিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ধারা আমরা নিই। এখানে দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা ধারা, এটা প্রশ্ন, এটা হলো রিটেন। 13টা রিটেনের জন্য, এবং এমসিকিউ আসে এখান থেকে। 13 ধারাটা হচ্ছে রিটেন এবং এমসিকিউ। দেখেন, আমরা যে 9-এর আমরা যে পড়লাম, ধর্ষণ, আর ওইটা আমি আলাদাভাবে পড়াবো। 375 ওখানে প্যানেল কোডে বলা রয়েছে যে আমাদের এরকম অহরহ দেখা যায় বাংলাদেশে, বা এগুলো আসলে এগুলো প্রকাশ হয় না বা বিজ্ঞ শহর বা মেট্রোপলিটন। আমি আমার মেট্রোপলিটন চাকরি করলে এরকম দেখছি, আমাদের এক সিনিয়র স্যারের সাথে অভিজ্ঞতা। ঈদের দিনও বিশ্বাস করবেন না, এই ডাস্টবিনে একদম ভোরে একটা বাচ্চা পাওয়া গেল। মনে হচ্ছে বাচ্চাটা মনে মানে প্রসব হয়েছে, এর পরে পরে নিয়ে এসে ডাস্টবিনে ফেলাইতে হয়ে গেছে। বাচ্চাটা নিজ দিকে আহ এরকম কাত হয়ে আছে, একটু একটু চিৎকার পারতেছে। তো ওই পাশে কুকুর আইসে এটাকে টানতেছে, তখন কেমনি সংবাদ পেলো, 999 একজন সব ফোন দিল। পর আমার একজন সিনিয়র স্যার গেলেন ওখানে। বিশ্বাস করবেন না আসলে মানুষ কিভাবে সম্ভব।
মানে কেন এটা করলো, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমরা তো রাস্তায় যারা অনেক সময় প্রস্টিটিউশন যারা আছে বা এরকম, এরা কে আসতেছে যাচ্ছে, এটা তো আসলে কোনো ই নাই। তাহলে এখন এখানে যেটা বলছে, দর্শনের ফলশ্রুতিতে জন্ম লাভ করে শিশু সংক্রান্ত বিধান দিয়ে দিছে। আসলে এই বিধানটা যাদেরকে পাওয়া যাচ্ছে তো ভালোই, আর যারা পাওয়া যাচ্ছে না তারা কি হবে, কিছু করার নাই। এখন আমরা ধরে নিলাম যিনি দর্শিতা হয়েছে একজন ভিকটিম, এই ক্ষেত্রে প্রথমে বলছে যে এই আইন একটা হুবহু পড়বেন, এই যে খালি ভিন্নতার আইনে যাইতে হবে না, দরকার নাই। এই কথাটা একে আপনি 13-1 লিখবেন, দর্শনের কারণে সন্তান জন্ম লাভ করিলে, জাস্ট এখান থেকে শুরু করবেন। পরীক্ষা হলে যদি আপনার আপনার যদি এক মনে না থাকে, আপনি ক খ দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নাই। জাস্ট জিনিস গুলা থাকলে হয়েছে। হ্যাঁ, দর্শনের ফলে যদি সন্তান জন্ম লাভ করে তাহলে কি করবে? প্রথম কথা হচ্ছে তার মাতা, প্রথম মায়ের মায়ের কথা বলছে, তার মাতা, তার মাতৃকুলীয় আত্মীয় স্বজন রাখা যাবে। প্রথম মায়ের কাছে রাখবে তার আত্মীয় স্বজন। দ্বিতীয় বলছে তার পিতা, উভয়ের পরিচয় পিতা মাতা, দুই বছর দুইটাই পিতা মাতা বাকি উভয়ের পরিচয়, এটা তার অধিকার, পরিচিত হইবার অধিকারী হবে। আচ্ছা, এখন সন্তানের ভরণ পোষণে ব্যয় রাষ্ট্র বহন করবে। দেখছেন কত সুন্দর একটা কথা, আইডিয়া এমসিকিউ। প্রথম প্রথম হচ্ছে মাতৃকুলীয় আত্মীয় স্বজন, তার উভয় বলছে উভয় পরিচিত হবে, আর এর ব্যয় বার করবে কে? রাষ্ট্র। রাষ্ট্র তো করবে, কিভাবে করবে নিচে বলা আছে। আবার এখানে আরেকটু অ্যাড করছে যে উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় কত বছর? 21 বছর পূর্তি না পর্যন্ত প্রদায় হবে। 21 বছর পর্যন্ত কি, 21 বছর হওয়ার সাথে সাথে কি হবে? শেষ করবে, মানে তার সরকার দিবে। তবে এখানে একটা কথা আছে, তবে 21 বছরের যে অধিক বয়স কন্যা সন্তানের ক্ষেত্রে যদি 21 বছরে এখানে একটা সীমা দিছে, বাট যদি সে মেয়ে যদি হয়, কন্যা, সেক্ষেত্রে অধিক বয়সের কন্যার ক্ষেত্রে তার বিয়ে না হওয়া পর্যন্ত। আরেকটা বলছে যে পুঙ্গু সন্তানের ক্ষেত্রে 30 ভরণ পোষণ যোগ্যতা অর্জন হওয়া পর্যন্ত। খুব সুন্দর। প্রথম হচ্ছে 21 বছরের অধিক বয়সের কন্যা বিয়ে না হওয়া পর্যন্ত, আর যদি ডিজেবল হয়, পঙ্গু হয়, সেক্ষেত্রে ভরণ পোষণ যোগ্যতা না হওয়া পর্যন্ত সেটা কি পর্যন্ত প্রদায় হবে। দুই বছর নির্ধারিত পদ্ধতি, এটা দরকার নাই, সন্তান যে বিধি আছে নির্ধারণ করবে, এটা বলা আছে। ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখন যেটা আমরা কিন্তু 4-এর লাস্টেরটা পড়েছিলাম, যে এই ধারার সন্তানকে ভরণ পোষণের জন্য প্রদত্ত অর্থ সরকার দর্শকের নিকট আদায় করিতে পারিবে। 4-এর ওইটার সাথে মিলেন না, এটা আলাদাভাবে আছে। এই ধারার অধীন সন্তানকে ভরণ পোষণ প্রদত্ত অর্থ সরকার কার নিকট থেকে আদায় করবে? দর্শকের নিকট। এবং দর্শক বিদ্যমান সম্পদ অর্থ আদায় সম্পর্ক না হলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক হবেন সেখান থেকে আদায়যোগ্য হবে, তবুও ছাড় নাই। তিনি বলছে তবুও ছাড় দিবে না তারা। এখন টাকা নাই, কিন্তু ভবিষ্যৎ যদি হবে ওখান থেকে তাকে সেটা আদায়যোগ্য হবে। আজকে 13 পর্যন্ত পড়াবো। এগুলা সব রিটেন। এই 14টা খালি ঘুরতেছে কদিন ধরে, এই প্রশ্ন প্রতিবারই আসতেছে। এটা এসএ থেকে সাব ইন্সপেক্টর এই প্রশ্নটা দিচ্ছে বারবার, কেন যে দিচ্ছে এত? শিশু আইনে যদি বলা আছে 14, এটা আমরা একটু শিশু আইন শেয়ার করবো। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? এক নাম্বার দেখলাম কি, মাতার কাছে আত্মীয় স্বজন। তারপর খ হচ্ছে পিতামাতা উভয়ের। তারপর ঘ বলছে ব্যয় ভার কে করবে? রাষ্ট্র। তারপরে এখানে একটু বাড়াই দিছে, 21 বছর একটা সীমা দিছে, 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত। কিন্তু আর বলছে যে কন্যা সন্তানকে অধিক বয়স ক্ষেত্রে যদি সে বিয়ে না হওয়া পর্যন্ত করবে। আর হচ্ছে ডিজেবল সন্তানের ক্ষেত্রে ভরণ পোষণ যোগ্যতা না হওয়া পর্যন্ত। আর দুই হচ্ছে সরকার বিধি নির্ধারণের পদ্ধতিতে এটা নির্ধারণ করবে, অর্থের পরিমাণ নির্ধারণ করবে। আর লাস্টেরটা হচ্ছে কি, ভবিষ্যতে আহ, অবশ্যই দর্শকের নিকট আদায় করবে। যদি ওই দর্শকের কোনো সম্পত্তি না থাকে, আদায় করা সম্ভব নয়। ভবিষ্যতে যে সম্পত্তি যদি তার সেখান থেকে তার আদায় করবে। তাহলে আমরা আমরা মোটামুটি কিন্তু আহ 11, 12, 13, এই 13টা, কালকে এই পর্যন্ত আমাকে প্রত্যেকটা ধারা থেকে 2টা করে প্রশ্ন করবেন, করে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত। আমি একটু ভালো করে পড়াচ্ছি, কারণ এখানে আমাদের প্রশ্ন থাকবে। সবাই 2টা করে প্রশ্ন, প্রত্যেকটা ধারা থেকে প্রশ্ন তৈরি করবেন, কোনো গাইড দেখবেন না, নিজের মতো করবেন। গাইড দেখে মারবেন না, নিজের যোগ্যতা ই করেন। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। আমি একটু টায়ার্ড তো, এই জন্য একটু ভালো করে পড়াইতে পারলাম না। তাও কন্টিনিউ রাখবো প্রতিদিনই, কষ্ট হলেও। কারণ হচ্ছে একটু আগায় রাখবো 15 দিনে, আর সামনে দেখা গেছে আবার কাজের চাপের কারণে পড়াইতে পারবো না, এই জন্য একটু চালাই যাচ্ছে আর কি। কারো কোনো কোশ্চেন আছে? আজকে আলোচনা এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে নাকি? না। আচ্ছা, একটু লাইনটা দেখান, স্টপ শেয়ারিং একটু নেই সবাইকে। তাহলে